স্বাগত নিউজ 24 বেলা 12টা সংবাদের সাথে আছি আমি আফসারউদ্দিন। শুরুতেই বসুরহাট পৌর নির্বাচনের খবর। নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সাম্প্রতিক বক্তব্য এখন গণমাধ্যমের অন্যতম প্রধান খবর। নিজ দলের নেতাদের সমালোচনা, ভোট ব্যবস্থার পরিবর্তন আর সমাজ পরিবর্তনে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে তার বক্তব্যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেন তিনি এসব বক্তব্য দিচ্ছেন, তার দাবি বাকি এসব নিয়ে সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ মুখোমুখি হয়েছিলেন মির্জা কাদেরের। চলুন দেখে আসি সেই সাক্ষাৎকারের প্রধান অংশ। নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন। নানা কারণে স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনটি সারা দেশে হাই ভোল্টেজ তকমা পেয়েছে। তার কারণ এখানে নৌকার মনোনীত প্রার্থী সাম্প্রতিক সময়ে নির্বাচনী ব্যবস্থা এবং এখানকার স্থানীয় রাজনীতি নিয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি কেন সেই মন্তব্যগুলো করেছেন এবং তার প্রেক্ষাপটে তিনি কি বলতে চান, সেগুলো নিয়ে নিউজ 24 মুখোমুখি হয়েছিল আব্দুল কাদের মির্জার। আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো, এটা নিশ্চিত করতেছে। এটা চলতে পারে না দেশে এভাবে। কতদিন চলবে? জননেত্রী শেখ হাসিনাকে আমরা সহযোগিতা করা উচিত। আর কে আছে? স্বাধীনতা বঙ্গবন্ধু দিয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনা আজকে দেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করছে। এখন ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠা করতে পারেন নাই। শেখ হাসিনার চেষ্টা করতেছে। আমরা সহযোগিতা করা উচিত। নেতারা আজকে নমিনেশন দেয় বিভিন্ন এলাকায়। দেখেন দাগনভূঞাতে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা কাউন্সিলর, কি ব্যবহার? দৈহিক শক্তি প্রয়োগ করে তারা হয়েছে। এটা কি শেখ হাসিনা এদিকে তাকাই থাকার সময় আছে? তার আন্তর্জাতিক বিষয় আছে, দেশের বিষয় আছে, সব বিষয় নিয়ে ওনাকে চিন্তা করতে হবে। এটা আমাদের নেতাদের দায়িত্ব না? ওনারা কি করে? বড় বড় কথা বললে টাকা বসি ওনাদের কি কাজ? এই এখানে কেন এই অনিয়মটা হইল? কেন সন্দীপে, আমি দূরে কোথাও যাবো না, কেন সন্দীপে আজকে প্রতিপক্ষ বিরোধী দলের প্রার্থীরা রাস্তায় নামতে পারে না? এটা আমাদের নেতারা দেখে না? এটা শেখ হাসিনা অর্জনকে ধ্বংস করছে না? শেখ হাসিনা এত উন্নয়ন করল, তাহলে এরা এদের কেন জনপ্রিয়তা নাই? কেন এরা ভোট ডাকাতি করতে হবে? এত উন্নয়ন শেখ হাসিনার। এটা আমরা যার অবস্থান থেকে এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এটা কোনো অবস্থায় চলতে দেওয়া যায় না। আর অনিয়ম, এই যে নোয়াখালীর এই যে রাজনীতি, এখন অপরাজনীতি, এখানে ত্যাগী নেতারা সবাই হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে টেন্ডার বাণিজ্য, হাজার কোটি টাকার টেন্ডার বাণিজ্য এখানে হয়। তারপরে চাকরি বাণিজ্য। একটা গরিব পুলিশের থেকে 5 লক্ষ টাকা চাকরি দিয়ে আনে। একটা গরিব স্কুলের পিয়ন থেকে 5 লক্ষ টাকা চাকরি দিয়ে আনে। প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে টাকা দিতে হবে। এদেশ কিভাবে চলবে? আমাদেরও ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু আমি সেটা থেকে শিক্ষা নিছি যে আমাদের এগুলা করা উচিত না। জি, আপনার এই সত্য ভাষণটি আসলে আপনার দলেরই কিছু মানুষজন অপব্যাখ্যা করার চেষ্টা করছে। আমরা ঢাকায় বসে কে কি বলছে আমার তো আমার বিষয় না। ফারুক সাহেব বলছে আমি পাগল উম্মাদ। এই ফারুক সাহেব যেখান থেকে নির্বাচন করে, আপনারা জানেন 99% মানুষ আওয়ামী লীগ করে, সেখান থেকে নির্বাচিত হয়েছে। উনি মন্ত্রী ছিল, এখন উনি মন্ত্রী নাই। তো এটা থেকে কি বোঝা যায়? মন্ত্রী আগে ছিল, এখন নাই। নিশ্চয় ওনার কোনো ত্রুটি আছে, সেজন্য উনি মন্ত্রী হন নাই। ওনার মুখে এটা সাজা। তারপরে হানিফ সাহেব বলছে কি দায়িত্বশীলতার অভাব আছে। তো আপনি দায়িত্বশীল ব্যক্তি, আপনার কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্যটা ভাঙলো, হানিফ সাহেব আপনি কোথায় ছিলেন? আপনার কি দায়িত্বের পরিচয় দিচ্ছেন? বাবু সমালোচনা করে আমি মাঠ গরম করার জন্য এগুলা করতেছি। দুর্নীতির মামলার
তার তদন্ত হচ্ছে, খবর আছে। ওই যে বিএনপির কি একটা প্রিন্স বক্তৃতা দেয়, তারা, আমি বলি লোকাল পলিটিক্সের কথা, আমি বলি নোয়াখালী এবং ফেনীর পলিটিক্সের কথা, ফেনীর ভোটের কথা। তারা বলে, তারা ওই যে জাতীয় ভোটের কথা বলে। জাতীয় ভোট বাংলাদেশের এই যে ভোটগুলারে ভোট প্রথম নষ্ট করছে কে? জিয়াউর রহমান হানা ভোটের ভিতর দিয়ে ভোট নষ্ট করছে। 1991 সালের নির্বাচন, সে নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। সে নির্বাচনে ওনারা সরকার গঠন করছে, ঠিক আছে। কিন্তু আর একটা নির্বাচন দেখান, এই নির্বাচনটা তারা সুষ্ঠু নিরপেক্ষ করছে। প্রিন্স সাহেব যে বলে এই কথাগুলা নির্বাচনের বিষয়ে, জননেত্রী শেখ হাসিনা প্রশাসনের নির্বাচন করে, ওইটা করে, সেটা করে। জননেত্রী শেখ হাসিনার আমলে অনেক ভালো হয়েছে। 21 বছর আপনারা বিনা ভোটে ক্ষমতায় ছিলেন। জননেত্রী শেখ হাসিনার আমলে অনেক দৃষ্টান্ত আছে যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এখন আমার ভয় হইল একটা, এরা হয়তো রং লাগাতে পারে এই দুইজন। আরেকটা হচ্ছে, আমি যতটুকু শুনেছি বিএনপির প্রার্থীকে আমাদের নোয়াখালীর এই যে এমপি, তার সাথে সম্পর্ক আছে। বিএনপির সাবেক নোয়াখালীর মেয়র হারুন, তাকে পরশুদিন রাত্রে পাঠাইছে এখানে টাকা পয়সা, 50 লক্ষ টাকা পাঠাইছে, আমার কাছে খবর আছে। পাঠাই, এখানে বিএনপির প্রার্থী জিতার কোনো সম্ভাবনা নাই ভোটে। নির্বাচনে রং লাগানোর জন্য ষড়যন্ত্র করতেছে। কাউন্সিলর প্রার্থীরা কিছুটা জিতার অবস্থা তাদের আছে, এটা সত্য। তাদেরকে টাকা পয়সা দিয়ে জিতানোর জন্য চেষ্টা করতেছে। তো এই অবস্থায় আপনাদেরও কিছু করণীয় আছে। আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে আমার আবেদন আপনাদের প্রতি, আপনারা প্রত্যেকটা কেন্দ্রে ভাগ্যরিয়া দিয়া সকাল থেকে ভোট গণনা পর্যন্ত থাকে, যাতে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমরা সবাই মিলে উপহার দিতে পারি। এই ধরনের একটা পদক্ষেপ যদি আপনারা নেন, এই এলাকার মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। ছোট্ট দুইটা প্রশ্ন আছে। শেষ জি। প্রশ্ন হচ্ছে, ইলেকশন কমিশনের ভূমিকা কি দেখতে পাচ্ছেন? ইলেকশন কমিশনার স্থানীয় নাকি? আমাদের এখানে ইলেকশন কমিশনার সাদাত সাহেব আছেন। উনি গতকালকে আসার কথা ছিল, রহস্যজনক কারণে আসেন নাই। এই জন্য আমি আগামীকালকে একটা সমাবেশ দেখছি, সেখানে আমি কথা বলি। উনি আসেন নাই। আর এদের অবস্থান তো আর কি বলুন, এখানে প্রিসাইডিং পুলিং অফিসার দিছে ম্যাক্সিমাম জামাত, বিএনপি। আমার আপনাকে হারানোর নকশা হিসেবে মনে করছেন আপনি? আমাকে হারানোর কোনো সুযোগে নেই, কিভাবে হারাইব, প্রশ্নই উঠে না। আমি এটা নিয়ে চিন্তা করি না, কিন্তু এই ষড়যন্ত্রটা করতেছে, চেষ্টা করতেছে। এগুলা সব খারাপ লোক হইল যে নোয়াখালী ডিসি, তার মুখের সাথে একরাম এমপির মার্কস, সে নোয়াখালীর অভিভাবক, তার মুখে একটা এমপির মার্কস লাগানো, এটা তো দুঃখজনক। সে তো নিরপেক্ষতা প্রমাণ করতে পারে না। এগুলো আপনারা দেখা উচিত। আপনারা সাংবাদিকদেরকে আমি জাতীয় বিবেক বলি, সত্য কথাটা আপনারা তুলি ধর, না ধরলে এ জাতি ধ্বংস হয়ে যাবে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন এগুলা করার জন্য করে নাই। আমরা গরিব একটা মদ বিক্রি করে তারে মারধর করি, থানায় দিই। এদের বিচার, এদেরকে মারি লাভ কি? এরা অনেকে অভাবে করে। শুধু এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদেরকে, এটা বন্ধ করার জন্য। কিন্তু এদেরকে প্রথম ধরতে হবে।
পৃষ্ঠপোষক কিন্তু। হ্যাঁ, পৃষ্ঠপোষক মানে এরাই জঘন্য, এরাই আজকে দেশকে এই খারাপ পথে নিয়ে যাচ্ছে। এগুলার জন্য দায়ী তারা। একজন জনপ্রতিনিধি যদি এগুলা করে, এটা দুঃখজনক, এটা চলতে দেওয়া যায় না। দেশ, বঙ্গবন্ধু দেশ এজন্য স্বাধীন করে নাই। মাননীয় সভাপতি, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরও আপনার বক্তব্যের প্রেক্ষাপটে ঢাকা বক্তব্য দিয়েছেন, আপনাকে সংযুক্ত হতে বলেছেন। এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য আছে যদি আপনি একটু বলেন। উনি আসলে একটা দায়িত্বে আছেন, বুঝেন তো, জাতীয় রাজনীতি, উনি দায়িত্বে আছেন, দায়িত্বশীল কথাবার্তা ওনাকে তো বলতে হবে। আর ভাই হিসাবে আমাদের সাবধান করা বা ইয়ে করা অধিকার উনি রাখেন, সেই হিসেবে বলছে। আমার উপর তো কোনো চাপ নাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার নেত্রী আমার যত বক্তব্য দিছি এগুলার সাথে কখনো দ্বিমত পোষণ করেন নাই। দ্বিমত পোষণ করলে আমি হয়তো এই অবস্থানে থাকতে পারতাম না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। 2018 নির্বাচনে গঠিত একাদশ জাতীয় সংসদ বৈধ কিনা জনমনে এ নিয়ে সংশয় রয়েছে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একটি অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। তার মতে ওই নির্বাচনের পর থেকে রাজনৈতিক সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। বলতে গেলে স্বাধীন বাংলাদেশে প্রথম কার্যকর বিরোধী দল জাসদ। নির্বাচন কমিশনের নিবন্ধিত 13 নম্বর দলটি এই জাসদ, যার সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরিন আক্তার। কিন্তু 2016 সালে সর্বশেষ ভাঙনের পর গঠিত বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, এই দু অংশই মহাজোটের শরিক। তারা বঙ্গবন্ধুকে হত্যা করার সমস্ত পরিবেশ যদি সৃষ্টি না করত। আশরাফুল ইসলাম বেঁচে থাকতে এক সভায় অভিযোগ করেছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রেক্ষাপট তৈরির জন্য জাসদই দায়ী। যদি এখন বলেন আমরা অপোজিশন করছি বলেই আমরা প্রেক্ষাপট তৈরি করছি, ইন দ্য পলিটিক্যাল গেম অপোজিশন পার্লামেন্টারি সিস্টেমে কেউ পজিশন থাকবে, কেউ অপোজিশন থাকবে। উই প্লেড আওয়ার রোল, আমাদের তো পজিশনের জায়গা নাই, আমরা অপোজিশনটা করছি। সেই জন্য যদি বলে যে আপনারা পরিবেশ তৈরি করছেন, তা আমরা রক্ষী বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে কথা বলছি, আমরা জিনিসপত্রের দামের বিরুদ্ধে কথা বলছি, আমরা সরকারি অনাচারের বিরুদ্ধে কথা বলছি। উই হ্যাড আদার মিস্টেক, সেটা আলাদা জিনিস। মহাজোটের শরিক হলেও শরীফ নুরুল আম্বিয়ার অভিযোগ 2018 নির্বাচনের পর সংকট বেড়েছে। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়েও আপত্তি তার। 14 নির্বাচনের পরে যে পার্লামেন্ট ছিল, সে পার্লামেন্ট নিয়ে বিতর্ক ছিল, কিন্তু পার্লামেন্টের ভ্যালিডিটি নিয়ে কেউ প্রশ্ন করেন। এখানে বিএনপি নিজেই সেই জায়গায় গভর্নমেন্টকে সেই সুযোগটা দিয়ে দিয়েছিল। কিন্তু 18 নির্বাচনটা যেভাবে কন্ডাক্ট করা হলো, সেটা তারপরে মানে পুরো সামাজিক এবং রাজনৈতিক ভারসাম্যটা একদম নষ্ট হয়ে গেছে। ইন ওয়াজ অ্যালাউড টু প্লে ইন আওয়ার প্রবলেম, বাট উই আর নট অ্যালাউড টু প্লে। আমাদের নিবন্ধনটা দেয় নাই, তাদেরটা দিছে। কাজে করোনা মোকাবেলায় জনগণের পাশে সরকারের আন্তরিক অবস্থানই ভাবমূর্তি বাড়াবে। সরকারের প্রতি এই পরামর্শও দেন তিনি। মানুষ আর একজন শাহেদের জন্ম হবে, আর একজন বাটপাড়ের জন্ম হবে, এইটা মানুষ বরদাস্ত করে। এইখানে যাতে ব্যবসায়ীরা অতি ব্যবসা না করে, কিন্তু গভর্নমেন্ট নিশ্চয়ই সেটা অ্যালার্ট না থাকবে। অ্যালার্ট যদি না থাকে, সেজন্য মানুষের কথা শুনতে হবে তাকে। ঠিক এই মুহূর্তে মহামারী মোকাবেলায় দল মত নির্বিশেষে কাজ করা দরকার বলে মনে করেন শরীফ নুরুল আম্বিয়া। যেই আওয়ামী লীগ করেন সেই রাজাকার। এই যে পলিসি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দর্শক, করোনার জিনোম সিকোয়েন্সিং এর বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করছে BCSIR। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ইউনাইটেড স্টেট ডাজ। এছাড়া জিস এইডের মুখপাত্র বলেন, আমাদের এই গবেষণাগারের প্রধান বিজ্ঞানী সেলিম খানকে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান, ইউর মিনিস্টার, ইউর চেয়ারম্যান, ডাইরেক্টরস অ্যান্ড ইউর কলিগস উইল বি ব্লোন অ্যাওয়ে when they read this, the news. This can have far-reaching impact on your research in Bangladesh. সো BCSR এর যে গবেষণা দলের যে প্রধান ছিলেন ডক্টর সেলিম খান,
তার নেতৃত্বে ডক্টর মোহাম্মদ আহসান হাবিব, ডক্টর শাহিনা আক্তার, ডক্টর তানজিনা আক্তার বানু, ডক্টর মুর্শেদ হাসান সরকার, বন্যা গোস্বামী, ইফফাত জাহান ও মোহাম্মদ মুসাদ্দেক হোসেন এই গবেষণায় অংশগ্রহণ করেন এবং তাদের পারফরমেন্স দেখান। এবং তার সাথে মোহাম্মদ সাদ্দাম হোসেন। আপনাদের জানাতে চাই, আমাদের এই বিসিএসআর এই গবেষক দল বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 300টি নমুনা সংগ্রহ করে 263টি নমুনার জেনোম সিকুয়েশন সম্পূর্ণরূপে করেন এবং এটাকে জিএসএইডে ইনফরমেশন দেন এবং সেই ডাটা সেখানে সংরক্ষিত আছে। এছাড়াও বাংলাদেশের অন্যান্য যে গবেষণাগার, বিভিন্ন বিশ্ববিদ্যালয় গবেষক দল জেনোম সিকুয়েন্স করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং তাদের ধন্যবাদ জানাই এই সংবাদ সংস্থার এই নিউজের জন্য। বিসিএসআইআর এর করোনার জিনোম সিকোয়েন্সিং এর বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন চলছিল, আমরা সেখানে যুক্ত ছিলাম। সংবাদের পর জেনে নিচ্ছি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দুপুর 12টার সংবাদে। ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের বাজারে বেসরকারিভাবেও করোনা ভ্যাকসিন বিক্রি শুরু করতে পারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বেক্সিমকোর প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজার বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের টিকাদান কর্মসূচিতে দেওয়ার বাইরে বাজারে বিক্রির জন্য ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে 30 লাখ ডোজ করোনা টিকা কিনেছে বেক্সিমকো। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই টিকাটির প্রতি ডোজের জন্য সিরামকে তাদের দিতে হবে $8, আর সে দাম সিরাম থেকে বাংলাদেশের জন্য বেক্সিমকোর আনা টিকার দামের প্রায় দ্বিগুণ। বছরের প্রথমার্ধে প্রতি মাসে বাংলাদেশ সরকারকে 50 লাখ টিকা সরবরাহ করবে বেক্সিমকো। চলতি মাসের শেষের দিকেই সরকার ও বাজারে বিক্রির জন্য সিরাম ইনস্টিটিউট টিকা সরবরাহ করবে বলে জানিয়েছেন রাব্বুর রেজা। বিশ্বের বিভিন্ন দেশে একযোগে চলছে করোনার টিকাদান কর্মসূচি। ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার পর এবার স্পুটনিক 5কেও অনুমোদনের পরিকল্পনা করছে মেক্সিকো। ব্রাজিলে চীনের করোনা ভ্যাক টিকাটি মাত্র 50% কার্যকর বলে জানিয়েছে গবেষকরা। এদিকে মঙ্গলবার স্পেন ও ইতালিতে পৌঁছেছে মডার্না ভ্যাকসিনের প্রথম চালান। আর দরিদ্র দেশগুলোকে টিকাদান নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কলম্বিয়া। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। জরুরি ব্যবহারে প্রয়োগের জন্য এবার তৃতীয় টিকা হিসেবে রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনের অনুমোদনের পরিকল্পনা করছে মেক্সিকো। অবিলম্বেই টিকাটির ব্যাপারে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবে বলে মঙ্গলবার জানালেন মেক্সিকোর উপস্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ গ্যাটেল। এরই মধ্যে দেশটি অনুমোদন দিয়েছে ফাইজার ও অক্সফোর্ডের ভ্যাকসিন। তবে চীনের করোনাভ্যাক টিকাটি ব্রাজিলে মাত্র 50.4% কার্যকর প্রমাণিত হয়েছে, যা গেল সপ্তাহে 78% কার্যকর হিসেবে ঘোষণা দিয়েছিলেন ব্রাজিলীয় গবেষকরা। একই টিকা গেল মাসে 91.25% কার্যকর বলেছিল তুরস্ক, আর 65% কার্যকর হওয়াতেই সোমবার ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়া। ব্যাপক পরিসরে টিকাদান চলছে চীনেও, আর মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের আরও কয়েক কোটি ডোজের ছাড়পত্র দিয়েছে ট্রাম্প প্রশাসন। অঙ্গরাজ্যগুলোকে জানানো হয়েছে আরও বেশি লোককে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করানোর আহ্বান। এদিকে চলতি সপ্তাহে ইউ দেশগুলোতে মার্কিন ভ্যাকসিন সরবরাহ শুরুর পর মঙ্গলবার মডার্না ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছেছে স্পেন ও ইতালিতে। এরই মধ্যে টিকাটির 16 কোটি ডোজ অর্ডার দিয়েছে ইতালি, আর প্রথম চালানে স্পেন পেয়েছে 35,700 ডোজ। দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচি সচল থাকলেও তাতে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছে কলম্বিয়া। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে। নিবির আমিন, নিউজ 24। এবারে চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। সিটি নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে বন্দরনগরী চট্টগ্রামের রাজনীতি। প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা অনুষ্ঠান ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রার্থীদের গণসংযোগ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন।
ধন্যবাদ আফসার। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন সকাল থেকে প্রার্থীরা বিভিন্ন জায়গায় গণসংযোগ শুরু করেছেন, এমনকি প্রচার প্রচারণা পাশাপাশি ভোটারদের মন জয় করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম, আমি যেখানে আছি বহাদ্দার হাটে, সেখানে কিন্তু গণসংযোগ শুরু করেছেন। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন তিনি প্লেট দিয়ে কিন্তু মানুষকে কিন্তু মন জয়, এমনকি মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যদি মেয়রে যদি তার জয় হয় তাহলে কিন্তু চট্টগ্রাম নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা, সেই সমস্যা নিরসন হবে বলে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। একইভাবে বিএনপি প্রার্থীও বিভিন্ন জায়গায় গণসংযোগ চালাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই, আমার পাশেই আছেন আওয়ামী লীগ প্রার্থী মেয়র প্রার্থী রেজাউল করিম। আমরা একটু জানতে চাচ্ছি বিভিন্ন জায়গায় সহিংসতা শুরু হয়েছে, গতকালও একজনের নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা বলে মনে করেন? আসলে সহিংসতা শুরু হয়েছে না, এটা হয়তো এই কারো কাম্য নয়। আমরা চাই সুস্থ নির্বাচন। এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা গোষ্ঠী হতে পায়, তারা করবে। চট্টগ্রামবাসীর অনেক কাঙ্ক্ষিত 27শে জানুয়ারি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করার জন্য, কারণ জনগণ চট্টগ্রামবাসী। ধন্যবাদ আপনাকে। আমার পাশে আছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। না, আসলে মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা, স্বাধীনতার প্রতীক নৌকা, এবং আজকে 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরে এটাও প্রমাণিত হয়েছে উন্নয়ন মানেই নৌকা। সুতরাং আসন্ন 27শে জানুয়ারি যে চট্টগ্রাম সিটি। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জয়। সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার কোনো দায়ভার নেবেন না বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, তার আহ্বানে সমর্থকদের ক্যাপিটল ভবনে হামলা চালানোর তথ্যটি সঠিক নয়। এছাড়া তার বিরুদ্ধে শুরু হওয়া অভিশংসন প্রক্রিয়া হাস্যকর বলে মন্তব্য করেছেন তিনি। ক্যাপিটল হিলে তাণ্ডবের পর এই প্রথমবারের মতো সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে বৈঠক হয়েছে তার। বিদায়ী প্রেসিডেন্টকে অযোগ্য প্রমাণ করতে সংবিধানের 25তম সংশোধনী কার্যকর করতে ডেমোক্রেটরা পেন্সের উপর চাপ প্রয়োগ করছেন। সেই বিষয়েই আলোচনা করেছেন ট্রাম্প পেন্স। ট্রাম্পের এখনই পদত্যাগের ইচ্ছা নেই বলে বিদায়ী প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। এদিকে ট্রাম্পের অভিশংসনের প্রস্তাবে রিপাবলিকানদের সমর্থন বাড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে CNN। নিচ্ছে আবারও বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত সংবাদে। খেলার খবর। আজ থেকে মাঠে গড়াচ্ছে পেশাদার ফুটবল লিগের নতুন মৌসুম। আর আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ উত্তর বারিধারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 4টায়। উত্তর বারিধারার বিপক্ষে ভালো খেলতে প্রত্যয়ী তরুণ লেফট ব্যাক রিমন হোসেন আর প্রতিপক্ষকে কঠিন মানলেও জয়ের প্রত্যাশায় মাঠে নামবেন বলে জানালেন কোচ অস্কার ব্রুজন। বিস্তারিত রিপোর্টে। দেশের ফুটবলে পথ চলা শুরু করেই শিরোপার সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে বসুন্ধরা কিংস। প্রথমেই ফেডারেশন কাপে রানার্স আপ ট্রফি ঘরে তোলে তারা। এরপর রেকর্ড গড়ে লিগ চ্যাম্পিয়ন, সঙ্গে জিতেছে স্বাধীনতা কাপ, ঘরে তুলেছে গত মৌসুমের ফেডারেশন কাপের শিরোপাও। শিরোপার দিকে নজর রেখে এবারের মৌসুমও শুরু করবে কিংস। পেশাদার লিগে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে কোচ অস্কার ব্রুজনের অধীনে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ইব্রাহিম মতিন মিয়ারা। ফিটনেসের পাশাপাশি শিষ্যদের স্কিল নিয়েও কাজ করেছেন অস্কার ব্রুজন। বারিধারার বিপক্ষে মাঠে নামার আগে অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছে কিংস শিবির। দলের তরুণ লেফট ব্যাক রিমন হোসেন প্রত্যয় ব্যক্ত করেন ভালো ফুটবল খেলার। উত্তর বারিধারা ওরকম কোনো চাপ নেই। এর আগে লিগে, এর আগে ফেডারেশন কাপে অনেক বড় বড় ম্যাচ খেলছি, তো আসলে প্রতিপক্ষকে কখনো দুর্বল মনে করতেছি না। আসলে আমরা শক্ত প্রতিপক্ষ বলেই ইনশাল্লাহ কালকে খেলবো।
উত্তর বারিধারাকে কঠিন প্রতিপক্ষই মানছেন অস্কার, তবে জয় দিয়েই নতুন মৌসুম শুরু করতে চান কিংস কোচ। Uttor Baridara has shown that they are a competitive squad. উত্তর বারিধারা অনেক শক্তিশালী দল, ওদের দুর্দান্ত কিছু ফুটবলার রয়েছে, তাদের নিয়ে আলাদাভাবে কাজ করতে হবে। এর আগে তাদের সঙ্গে খেলেছি আমরা, তাদের সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। ডিসেম্বরে দলে কিছুটা ইনজুরি সমস্যা ছিল, তবে এখন পুরো স্কোয়াডই মাঠে নামার জন্য প্রস্তুত। আমাদের লক্ষ্য শিরোপা, প্রথম ম্যাচে জয় দিয়েই সেই লক্ষ্যে হাঁটতে চাই আমরা। From the very first game. তৌহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এখন এই পর্যন্তই দেখছেন নিউজ 24। ধন্যবাদ।